2023 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখ। রাত তখন গভীর। ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি বহুতল ভবনের 4 তলার একটি ফ্ল্যাট থেকে অদ্ভুত এবং তীব্র এক দুর্গন্ধ ছড়াতে শুরু করে। প্রতিবেশীরা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ময়লা বা মরা ইঁদুর পচে গেছে, কিন্তু সময় যত গড়াচ্ছিল সেই গন্ধ ততই অসহনীয় হয়ে উঠছিল। খবর পেয়ে পুলিশ যখন সেই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে, তখন খোদ অভিজ্ঞ কর্মকর্তাদেরও বুক কেঁপে ওঠে। বিছানার ওপর পড়ে যে আছে এক নারী ও পুরুষের গলা কাটা পচা গলা লাশ, আর ঘরের কোণে পড়ে থাকা একটি ট্রাভেল স্যুটকেস খুলতেই পুলিশের চোখ চড়ক গাছ। কারণ সেই স্যুটকেসের ভেতর স্কচ টেপ দিয়ে মুখ বাঁধা অবস্থায় রাখা ছিল 12 বছরের এক নিষ্পাপ শিশুর লাশ। একই পরিবারের এই 3 জনকে কেন এত ঠান্ডা মাথায় খুন করা হলো, আর কে ছিল এই নৃশংসতার পেছনে? আপনি যদি এই হাড়হিম করা রহস্যের শেষ পর্যন্ত জানতে চান এবং এই চ্যানেলের এমন সত্য অপরাধের ডকুরানি নিয়মিত দেখতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। চলুন আমরা এই গা শিউরে ওঠা ঘটনার গভীরে প্রবেশ করি। নিহতরা হলেন মোক্তার হোসেন, তার স্ত্রী মর্জিনা বেগম এবং তাদের একমাত্র সন্তান মাইদুল ইসলাম। মোক্তার ও মর্জিনা দুজনেই আশুলিয়ার স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন এবং অত্যন্ত সাধারণ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। প্রতিদিনের মতোই গত 25 সেপ্টেম্বর তারা কাজে গিয়েছিলেন, কিন্তু 26 সেপ্টেম্বর সকাল থেকে হঠাৎ করেই এই পুরো পরিবারটি যেন কর্পূরের মতো হাওয়া হয়ে যায়। তাদের স্বজনরা বারবার ফোনে চেষ্টা করেও কাউকে পাচ্ছিলেন না। এমনকি কারখানায় খোঁজ নিয়ে জানা যায় তারা কাজেও আসেননি। সবাই ভেবেছিলেন হয়তো তারা জরুরি কোনো প্রয়োজনে গ্রামের বাড়ি গেছেন। কিন্তু 30 সেপ্টেম্বর ফ্ল্যাটের সেই বন্ধ দরজা থেকেই বেরিয়ে আসে 3 জনের গলিত লাশ। পুলিশ ও পিবিআই তদন্তে নেমে বুঝতে পারে লাশগুলো অন্তত 4 থেকে 5 দিন আগের, অর্থাৎ নিখোঁজ হওয়ার দিনই তাদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ঘরের ভেতর কোনো জোরপূর্বক প্রবেশের বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না। এর মানে খুব পরিষ্কার ছিল যে খুনি অন্য কেউ নয়, এই পরিবারের অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত কেউ ছিল, যার জন্য দরজা নিজে থেকেই খোলা হয়েছিল। কিন্তু কে হতে পারে সেই চেনা মানুষটি যে এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে? চলুন আমরা পুলিশের প্রাথমিক তদন্ত এবং সন্দেহভাজনদের জেরা করার প্রক্রিয়াটি দেখে আসি। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন তারা প্রথমেই মোক্তার ও মর্জিনার কর্মস্থলের সহকর্মী এবং বাড়ির মালিককে জেরা করে। বাড়ির মালিক জানান যে এই পরিবারটি খুবই ভদ্র ছিল এবং কারো সাথে তাদের কোনো শত্রুতা ছিল না। তবে পুলিশ যখন মোক্তারের এক দূর সম্পর্কের ভাই এবং স্থানীয় এক প্রতিবেশীকে সন্দেহভাজন হিসেবে থানায় এনে জেরা করে, তখন তদন্তে প্রথম গোলক ধাঁধা তৈরি হয়। সেই দূর সম্পর্কের ভাই দাবি করেন যে ঘটনার দিন তিনি সাভারেই ছিলেন না এবং তার কাছে এর সপক্ষে প্রমাণও ছিল। অন্যদিকে ওই প্রতিবেশী জানান যে 25 সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মোক্তারের ফ্ল্যাটে এক অপরিচিত ব্যক্তিকে ঢুকতে দেখেছিলেন, কিন্তু অন্ধকারের কারণে তার চেহারা স্পষ্ট দেখতে পারেননি। পুলিশ যখন এই সন্দেহভাজনদের বয়ান ও রিয়াকশন মেলাচ্ছিল, তখন তাদের আচরণে এক ধরনের তীব্র আতঙ্ক ও অসংলগ্নতা লক্ষ্য করা যায়, যা পুলিশকে আরও বিভ্রান্ত করে তোলে। পুলিশ কি তবে ভুল পথে এগোচ্ছিল, নাকি খুনি তাদের চোখের সামনেই কোনো নাটক সাজাচ্ছিল? চলুন আমরা জেনে নিই কিভাবে একটি সূক্ষ্ম সূত্র এই পুরো ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দিল। তদন্ত যখন প্রায় থমকে গিয়েছিল, তখন পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ওই ফ্ল্যাটের ভেতর পুনরায় নিখুঁত তল্লাশি শুরু করে। ঘরের আলমারি ও আসবাবপত্র ভাঙা ছিল না, কিন্তু মর্জিনা বেগমের কাপড়ের ড্রয়ারের নিচে পুলিশ একটি ছোট ডায়েরি বা হিসাবের খাতা খুঁজে পায়। সেই খাতার একদম শেষ পাতায় একটি মোবাইল নম্বর এবং তার পাশে কাটাকাটি করা কিছু টাকার হিসাব লেখা ছিল।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে 25 সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার দিন দুপুরবেলা এই নম্বরটি থেকেই মর্জিনার ফোনে শেষ কলটি এসেছিল। পুলিশ দ্রুত তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নম্বরের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর এবং মোবাইল টাওয়ার লোকেশন অ্যানালাইসিস করা শুরু করে। আর তখনই তদন্তকারী কর্মকর্তাদের চোখ কপালে ওঠে, কারণ 25 সেপ্টেম্বর রাতে ওই মোবাইলটির লোকেশন ঠিক মোক্তারের ফ্ল্যাট বাড়ির ভেতরেই ছিল এবং হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর থেকেই ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই নম্বরের মালিক কে ছিল এবং কেন সে সেই রাতে ওই বাড়িতে উপস্থিত ছিল? চলুন আমরা খুনি ধরার সেই রোমাঞ্চকর অভিযানের অংশটি বিস্তারিত জানি। পুলিশ যখন সেই বন্ধ সিম কার্ডটির আসল মালিকের পরিচয় বের করে, তখন মোক্তারের পরিবারের এক দূর সম্পর্কের ভাগ্নে সাগরের নাম সামনে আসে। সাগর ছিল মূলত একজন পেশাদার অপরাধী ও অনলাইন জুয়ারি, যে ইদানিং প্রচুর ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছিল। পুলিশ জানতে পারে যে সাগর ও তার স্ত্রী ঈশিতা বেগম ঘটনার পর থেকেই তাদের নিজেদের বাসা ছেড়ে সম্পূর্ণ উধাও হয়ে গেছে। পিবিআই দ্রুত বিশেষ টিম গঠন করে দেশের বিভিন্ন প্রান্তে গোপন নজরদারি শুরু করে এবং অবশেষে আধুনিক প্রযুক্তির নিখুঁত জালে জড়িয়ে গাজীপুরের একটি প্রত্যন্ত অঞ্চলের আস্তানা থেকে সাগর ও তার স্ত্রী ঈশিতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর থানায় এনে যখন তাদের মুখোমুখি জেরা করা হয়, তখন সাগরের ঠান্ডা ও উদাসীন আচরণ দেখে পুলিশ কর্মকর্তারাও স্তব্ধ হয়ে যান। সাগর কি আসলেই টাকার জন্য নিজের আত্মীয়দের শেষ করে দিল, নাকি এর পেছনে অন্য কোনো ডার্ক মোটিভ লুকিয়েছিল? চলুন আমরা সাগরের সেই হাড়হিম করা স্বীকারোক্তি এবং হত্যাকাণ্ডের মূল কারণটি বিস্তারিতভাবে জানি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাগর পুলিশের কাছে নিজের অপরাধের সম্পূর্ণ বিবরণ দেয় এবং এই হত্যাকাণ্ডের মূল কারণটি ছিল তীব্র আর্থিক লোভ ও জুয়ার ঋণ। সাগর জানত যে তার মামা মুক্তার হোসেন ও মামি মর্জিনা দুজনেই দীর্ঘদিন ধরে পোশাক কারখানায় চাকরি করেন এবং অত্যন্ত মিতব্যয়ী হওয়ায় তাদের ঘরে বেশ কিছু টাকা এবং স্বর্ণালঙ্কার জমানো আছে। নিজের জুয়ার ঋণ শোধ করার জন্য সাগর বেশ কিছুদিন ধরেই এই টাকা হাতিয়ে নেওয়ার নিখুঁত পরিকল্পনা করছিল। পরিকল্পনা অনুযায়ী 25 সেপ্টেম্বর রাতে সাগর এবং তার স্ত্রী ঈশিতা মেহমান সেজে ওই ফ্ল্যাটে আসে। রাতের খাবারের পর তারা কৌশলে মর্জিনা বেগমের তৈরি করা কোমল পানীয়র সাথে কড়া জাতের ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাত যখন আনুমানিক 2টা, তখন ঘুমের ঘোরে পুরো পরিবার অচেতন হয়ে পড়লে সাগর প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত মুক্তার হোসেনের গলা কেটে হত্যা নিশ্চিত করে। এরপর পাশের বিছানায় শুয়ে থাকা মামি মর্জিনা বেগমকেও একইভাবে নির্মমভাবে বিদায় করে দেয় পৃথিবী থেকে। কিন্তু সাগর ভাবেনি যে এই মাঝরাতে হুট করে জেগে উঠবে তাদের 12 বছরের নিষ্পাপ শিশু সন্তান মাইদুল। মাইদুল চোখ খুলেই দেখতে পায় তার চেনা সাগর মামা তার মা বাবার রক্তমাখা লাশের পাশে দাঁড়িয়ে আছে এবং সে চিৎকার দেওয়ার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে এবং নিজের চুরির একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষীকে চিরতরে মুছে দিতে সাগর ও ঈশিতা ওই নিষ্পাপ শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তাকে শ্বাসরোধ করা হয় এবং পরে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে লাশটি একটি ট্রাভেল স্যুটকেসের ভেতর স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে রেখে দেওয়া হয়। এরপর তারা আলমারি থেকে মাত্র কয়েক হাজার টাকা আর সামান্য কিছু স্বর্ণালঙ্কার নিয়ে ফ্ল্যাটের বাইরে তালা মেরে পালিয়ে যায়। মাত্র কিছু টাকা আর লোভের জন্য একটি আস্ত পরিবারকে কিভাবে শেষ করে দেওয়া হলো তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। চলুন আমরা এই মামলার বর্তমান অবস্থা এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া কেমন হলো তা জেনে নিই। হত্যাকাণ্ডের এই রোমহর্ষক রহস্য উন্মোচনের পর পিবিআই অতি দ্রুত সাগর ও তার স্ত্রী ঈশিতার বিরুদ্ধে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করে। বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং আসামিরা জামিন না পেয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই দিন কাটাচ্ছে। এই নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনাটি
আমাদের সমাজ ও পারিবারিক বিশ্বাসের ভিত্তিকে এক প্রচণ্ড ধাক্কা দিয়ে গেছে। আমাদের চারপাশে চেনা মানুষের ভেতরে লুকিয়ে থাকা এই চরম লোভ ও হিংস্রতা আসলেই এক গভীর চিন্তার বিষয়। আপনার কি মনে হয়, আমাদের সমাজে দিন দিন এই পারিবারিক অপরাধ বা আপন মানুষের হাতে খুন হওয়ার প্রবণতা বাড়ার পেছনে আসল কারণটি কি? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।